শিউলিতলা গ্রামের প্রবীণ কৃষক রহমত চাচা। বয়স হলেও তার শরীরের জোর আর জেদ ছিল দেখার মতো। এবার তার মাঠে বিঘার পর বিঘা জমিতে মস্ত মস্ত সব লাল টকটকে তরমুজ ফলেছে। এক একটা তরমুজ যেন আস্ত এক একটা মাটির কলসি। মিষ্টি আর রসে ঠাসা এই তরমুজগুলো পাহারা দেওয়ার জন্য রহমত চাচা দিন রাত মাঠেই কাটাতেন। তবে গ্রামে যেমন ভালো ফসল ফলে, তেমনি কিছু দুষ্টু মানুষের নজরও পড়ে সেই ফসলের ওপর। গ্রামের দুই ডান পিটে ফাঁকিবাজ আর চরম লোভী বন্ধু কানু আর পটলা সারা দিন টোটো করে ঘুরে বেড়ানো আর পরের গাছের ফল চুরি করাই ছিল তাদের আসল কাজ। রহমত চাচার মাঠের সেই লাল টকটকে রসালো তরমুজগুলোর ওপর অনেক দিন ধরেই তাদের কুটিল নজর পড়েছিল। একদিন বিকেলে কানু পটলার কাঁধে হাত দিয়ে ফিসফিস করে বলল, ওরে পটলা, আজ মাঝরাতে রহমত চাচা যখন ঘুমে থাকবে তখন আমরা দুজনে গিয়ে ক্ষেত থেকে দুটো মস্ত তরমুজ চুরি করব। কি বলিস? দারুণ আইডিয়া কানু। আজ রাতে পেট পুরে তরমুজ খাবার হবে। একদিন রাতে কানু আর পটলা গেল রহমত চাচার ক্ষেত থেকে তরমুজ চুরি করতে। কানু, আমার খুব ভয় করছে। পটলা, একদম চুপ কর। চল এখান থেকে পালাই। উফ, তুই একটা ডরপোক। পটলা, দেখ ওটা কেমন নড়ছে। কানু, আমার খুব ভয় করছে। চুপ, একদম চুপ। কানু যেই না তরমুজ কাটার জন্য পকেট থেকে ছুরি বের করলো, ঠিক তখনই বাতাসে খড়কুটোগুলো উড়তে লাগলো। আর সেই খড়ের কাকতাড়ুয়াটি হঠাৎ নড়ে চড়ে উঠল। তার মাটির হাঁড়ির মাথার ভেতর থেকে দুটো কয়লার মতো চোখ হঠাৎ লাল হয়ে জ্বলতে লাগলো। কাকতাড়ুয়াটি অদ্ভুত ভাবে তার খড়ের হাত দুটো দুলিয়ে তাদের দিকে এগোতে লাগলো। কানু, এখন আমরা কি করব? পটলা, এখান থেকে দ্রুত পালাও। ভূত! তাড়াতাড়ি এসো। আমি দৌড়াতে পারছি না।
ও আসছে। কিন্তু তারা যখন ভয়ে তরমুজটির আড়ালে লুকিয়েছিল, সেটি হঠাৎ কাঁপতে শুরু করলো। কানু আর পটলা বিস্ময়ে ও আতঙ্কে দেখলো তরমুজটি জাদুকরী উপায়ে বড় হতে হতে একেবারে দানব আকৃতির আকার ধারণ করলো। কানু, কানু, জোরে ছোট, ওটা আমাদের খেয়ে নেবে। পালা। কানু, বাঁচা আমাকে। তারা দৌড়াতে দৌড়াতে সোজা গিয়ে পড়ল রহমত চাচার ঘরের বারান্দায়। পালাও। চাচা গো, আমাদের মাপ করে দাও। আমরা তোমার ক্ষেতে তরমুজ চুরি করতে এসেছিলাম। আমাদের পেছনে ভূত লেগেছে। আমাদের বাঁচাও চাচা। পরদিন সকাল হতেই কানু আর পটলা পরম বিস্ময়ে চোখ মেলল। তারা দেখল বনের মিষ্টি রোদ উঠেছে, আর চারপাশ আবার আগের মতোই সুন্দর ও রঙিন। রহমত চাচা তার ঘরের বারান্দায় দুই হাত কোমরে রেখে হো হো করে হেসে উঠলেন। কই রে চোরের দল, তোদের সেই ভূত কই? কাকতাড়ুয়াটি ছিল রহমত চাচার পোষা অতি বুদ্ধিমান এক বাঁদর। নাম তার মাকড়ু। মাকড়ু আসলে রাতে খড়ের জামা পরে ক্ষেত পাহারা দিচ্ছিল, আর তরমুজের বড় হওয়াটা ছিল কানু আর পটলার নিজেদের মনের ভয়ের চরম অলি কল্পনা। আরে মাকড়ু, তুমি এখানে লুকিয়ে আছো? একদম ঠিক ধরেছো। দুষ্টু বানর কোথাকার! আমরা শেষ হয়ে গেলাম। এই বানরটা আমাদের বোকা বানিয়েছে। আমি আসল বস। চাচা গো, আমরা কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন কারো গাছের ফল চুরি করব না। আমাদের মাপ করে দাও। মাকড়ু,
তুমি আবার দুষ্টুমি করছো? একদম আমার মতো নকল করছো। আমি তো লক্ষ্মী ছেলে। ফানি ওয়ান, মাকড়ু। কানু আর পটলা লজ্জিত মুখে তরমুজ দুটো নিয়ে বাড়ির পথ ধরল। আর রূপনগরের এই ভুতুড়ে তরমুজ ক্ষেতের গল্প গ্রামের মানুষের মুখে মুখেই হাসির খোরাক হয়ে রইল। তালপুকুর গ্রামের ন্যাপা হলো আশেপাশের 10 গাঁয়ের সবচেয়ে ধুরন্ধর চোর। শীত কাটতে বা আলতো হাতে পকেট খালি করতে তার জুড়ি মেলা ভার। কিন্তু ন্যাপার একটা মস্ত বড় দুর্বলতা ছিল। সে জমের মতো ভূত ভয় পেত। রাতে বাঁশঝাড়ের পাতা নড়লে বা শিয়াল ডাকলে ন্যাপার কলিজা শুকিয়ে ঠান্ডা হয়ে যেত। অন্যদিকে সেই গ্রামেরই এক সোজা সরল চাষি হলো কানাই। কানাইয়ের গোয়াল ঘরে ছিল এক ইয়া বড় কুচকুচে কালো মোটা সোটা মোষ। মোষটির দাম ছিল অনেক, আর সেটিকে কানাই নিজের সন্তানের মতো ভালোবাসতো। এক অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে ন্যাপা চোর ফন্দি আটল। আজ রাতে কানাইয়ের সেই দামি কালো মোষটা চুরি করে পাশের হাটে বিক্রি করে দিতে হবে। যেই ভাবা সেই কাজ। নিশুতি রাতে ন্যাপা এসে শীত কেটে ঢুকলো কানাইয়ের অন্ধকার গোয়াল ঘরে। কাকতালীয় ভাবে সেই রাতি কালকুঠির জঙ্গল থেকে এক নবীন ভূত রূপনগরে এসেছিল মানুষের পিঠে চেপে ভয় দেখাতে। ভূতের নাম হাড় ভূত। সে ভূত হিসেবে একেবারেই কাঁচা। মানুষকে ভয় দেখাতে গিয়ে নিজেই সারাক্ষণ ভ্যাবাচ্যাকা খেয়ে যেত। হাড় ভূত ভাবল আজ কানাই চাষির মোষটার ঘাড়ে চেপে বসে কানাইকে ভয় দেখাবে। সে গোয়াল ঘরের এক কোণে ঘাপটি মেরে বসেছিল। গোয়াল ঘরটা ছিল কুচকুচে অন্ধকার।
নিজের হাতও চোখের সামনে দেখা যাচ্ছিল না। ন্যাপা চোর গোয়ালে ঢুকে হাতড়ে হাতড়ে মোষ খুঁজতে লাগলো। হাতড়াতে হাতড়াতে সে মোষের জায়গায় সোজা গিয়ে হাত দিল হাড়ো ভূতের লোমশ পিঠে। ভূতের গায়ে ছিল বড় বড় পশম। বাহ রে বাহ, কানাই চাষি তার মোষটাকে খৈল ভুসি খাইয়ে বেশ মোটা সোটা বানিয়েছে দেখছি। গায়ের চামড়াটা তো মোষের মতো নয়, একেবারে কাশ্মীরি শাল গাছের মতো নরম পশমে ভরা। এই ভেবে ন্যাপা পকেট থেকে এক মোটা দড়ি বের করে সোজা ভূতের গলায় এক মস্ত বড় গিঁট দিয়ে বেঁধে ফেলল। এদিকে ভূত তো ভয়ে একদম হিম হয়ে গেল। বাপরে বাপ, আমি তো শুনেছিলাম কানাই চাষি রাতে হাতে মস্ত বড় লাঠি নিয়ে ঘোরে। এই অন্ধকার রাতে আমার গলায় কে এমন ফাঁসের মতো দড়ি বাঁধলো রে? নিশ্চয়ই কানাই চাষি। আজ আমার ঘাড়মাড়ি বানিয়ে খাবে। হাড়ো ভূত ভয় দেখাতে এসে নিজেই ভয়ে কাঁপতে কাঁপতে একদম বোবা মোষের মতো নিশ্চুপ হয়ে রইল। ন্যাপা চোর আর কালক্ষেপণ করল না। সে এক লাফে ভূতের পিঠের ওপর চেপে বসল। তারপর বীরের মতো ভূতের কানের পাশে এক থাপ্পড় মেরে বলল, চল বেটা মোষ, তাড়াতাড়ি চল। কেউ দেখার আগেই আমাদের এই গ্রাম পার হতে হবে। আরে বাবা, কানাইয়ের মোষ তো দেখি মোষ নয়, একেবারে আরব্য উপন্যাসের পক্ষীরাজ ঘোড়া। এত জোরে তো রাজপ্রাসাদের ঘোড়াও দৌড়ায় না। ভূত চোর ন্যাপাকে নিয়ে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে কেটে গেল সারা রাত। সকাল হতেই ন্যাপা চোর মোষের পিঠে বসে আছে ভেবে নিচের দিকে তাকালো। সে কোনো কালো মোষের পিঠে বসে নেই, সে বসে আছে এক ভয়ঙ্কর ভূতের পিঠে।
ভূত 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 ভূত! একই সময়ে পেছনের চিল্লানি শুনে হাড়ভূত ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। সে দেখলো তার পিঠে কানাই চাষি বসে নেই, বসে আছে এক রোগা পটকা মুখচোখা চোর, যে কিনা এতক্ষণ ধরে তাকে হুকুম দিচ্ছিল আর থাপ্পড় মারছিল। দুজনে দুজনকে দেখে এতটাই ভয় পেল যে ভয়ে দুজনে দুদিকে পালালো। Horrible blue ghost! ওরে বাবারে, জ্যান্ত মানুষ চোর আজ আমার ঘাড় মোটকে দিল রে, বাঁচাও! Oh, curses! This really stinks! সকালবেলা গ্রামের মানুষেরা লাঠি সোটা নিয়ে খুঁজতে খুঁজতে এসে দেখলো ন্যাপা চোর কাদার ভেতর গড়াগড়ি খাচ্ছে। আর কোনোদিন জীবনেও মোষ চুরি করব না বাবা। ওরে বাবারে, জাদুর মোষের পিঠে আর জীবনেও উঠব না। গ্রামের মানুষেরা তার এই হুলস্থুল দশা আর বোকামির কথা শুনে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল। আর তেঁতুল গাছের মগডাল থেকে হাড়ভূত তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ঘাড় হাত দিয়ে পরীক্ষা করতে লাগলো। রূপনগর গ্রামের মানুষ চেয়ারম্যান আসাদুল্লাহকে দেখত এক দেবতা তুল্য মানুষ হিসেবে। গ্রামের যেখানেই অভাব, যেখানেই বিপর্যয়, চেয়ারম্যান সাহেব সেখানে সবার আগে তার দানশীলতার হাত বাড়িয়ে দিতেন। গ্রামের বড় বড় মসজিদ, এতিমখানা আর জাঁকজমকপূর্ণ প্রাথমিক বিদ্যালয়টি ছিল তার নিজের টাকায় গড়া। মুখে সর্বদা মৃদু হাসি আর অতি বিনয়ী স্বভাবের এই মানুষটিকে গ্রামের সবাই পরম শ্রদ্ধায় ডাকত সাদা মনের মানুষ বলে। একই গ্রামের মেয়ে রেশমা শহরে পড়াশোনা শেষ করে সে নিজের গ্রামের গরিব, অসহায় আর অনাথ মেয়েদের স্বাবলম্বী করার
এক মহৎ উদ্যোগ নিয়েছিল। নিজের বাড়ির উঠোনে সে একটি ছোট সেলাই ও হাতের কাজের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলে। খুব অল্প সময়ে গ্রামের অনেক মেয়ে সেখানে কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে শুরু করে। একদিন চেয়ারম্যান আসাদুল্লাহ রেশমার এই কেন্দ্রে এলেন। রেশমার কাজের খুব প্রশংসা করলেন। মা রেশমা, তোমরাই তো আমাদের সমাজের আলো। তোমাদের তৈরি এই সুন্দর জামা কাপড় গ্রামের হাটে বিক্রি করে বেশি লাভ হবে না। আমি ঢাকায় এক বড় শোরুমের মালিকের সাথে কথা বলেছি। সেখানে কাজের জন্য যদি কিছু মেয়ে পাঠাও তবে তারা মাসে মোটা অঙ্কের টাকা মাইনে পাবে, আর তোমাদের তৈরি জিনিসও বড় শোরুমে বিক্রি হবে। চেয়ারম্যানের মতো মহৎ মানুষের মুখে এমন প্রস্তাব শুনে রেশমার চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে তার কেন্দ্রের সবচেয়ে অসহায় ও অনাথ 5 জন মেয়েকে চেয়ারম্যানের আশ্বাসে ঢাকার পাঠালো। মেয়েগুলো ঢাকা যাওয়ার প্রথম 2-3 দিন বেশ ভালোই ছিল, কিন্তু সপ্তাহখানেক পার হতেই হঠাৎ তাদের সবার মোবাইল ফোন বন্ধ হয়ে গেল। কোনোভাবেই তাদের আর যোগাযোগ করা যাচ্ছিল না। রেশমা চিন্তিত হয়ে চেয়ারম্যান আসাদুল্লাহের কাছে গেল। Chairman, I am afraid. আরে মা রেশমা, ওরা নতুন জায়গায় গেছে, বড় শোরুমের কাজ, একটু ব্যস্ত আছে হয়তো, মোবাইল চার্জ দেওয়ার সময় পাচ্ছে না। তুমি একদম চিন্তা করো না, আমি খোঁজ নিচ্ছি। কিন্তু দিন যত গড়াতে লাগলো, রেশমার মনের খটকা ততই বাড়তে লাগলো। কোনো এক অজ্ঞাত আশঙ্কায় তার মন কেঁপে উঠল। সে আর কারো উপর ভরসা না করে নিজেই গোপনে ঢাকার সেই ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নিল। ঢাকায় গিয়ে সেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে রেশমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেখানে কোনো শোরুমই নেই, সেটি আসলে একটি নোংরা, জীর্ণ ও পরিত্যক্ত গুদাম ঘর। রেশমা গোপনে অনুসন্ধান করতে গিয়ে এক ভয়ানক সত্য আবিষ্কার করল। ওই মেয়েগুলোকে কোনো শোরুমের কাজে নয়, বরং একটি আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের কাছে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।
কিন্তু সবচেয়ে বড় ধাক্কা তখনও বাকি ছিল। গুদামের পাহারাদারের মোবাইল ফোনের রেকর্ড ঘেঁটে সে প্রমাণ পেল যে এই পুরো চক্রের আসল মাস্টারমাইন্ড আর কেউ নয়, স্বয়ং তাদের গ্রামের মহৎ চেয়ারম্যান আসাদুল্লাহ। You must ensure that no one finds the documents exactly as I say and do not question me. রেশমা দ্রুত গ্রামে ফিরে এলো এবং লোকাল থানায় গিয়ে ওসির কাছে সব প্রমাণ জমা দিতে চাইল। কিন্তু সে জানতো না গ্রামীণ প্রশাসন ও পুলিশও চেয়ারম্যানের পকেটেই থাকে। ওসি সাহেব তাকে ধমক দিয়ে বিদায় করলেন। ঘটনাটি জানতে পেরে চেয়ারম্যান আসাদুল্লাহ রেশমাকে তার গোপন অফিসে ডেকে পাঠালো। এবার আর তার মুখে সেই দয়ালু হাসি ছিল না, ছিল এক পিশাচের কুটিল চাহনি। চেয়ারম্যান রেশমার দিকে চেয়ে গম্ভীর ও ঠান্ডা গলায় হুমকি দিল, রেশমা, বেশি বাড়াবাড়ি করিস না। যদি একটা কথাও গ্রামের কারোর সামনে মুখে আনিস, তবে তুই আর তোর পরিবারের কারোর লাশ কীর্তন খোলা নদীতেও খুঁজে পাওয়া যাবে না। আর মনে রাখিস, গ্রামের মানুষের কাছে আমি ভগবান। আমার নামে একটা কথা বললে মানুষ তোকেই ডাইনি বানিয়ে পিটিয়ে মারবে, কেউ তোকে বিশ্বাস করবে না। রেশমা বুঝতে পারল লাঠি বা পুলিশ দিয়ে এই শক্তিশালী শয়তানকে হারানো যাবে না। তার এই সাজানো পবিত্র মুখোশ গ্রামের মানুষের সামনেই টেনে ছিঁড়তে হবে, যাতে কেউ আর তাকে বিশ্বাস না করে। পরের সপ্তাহে রূপনগর হাই স্কুল মাঠে এক বিশাল নাগরিক সংবর্ধনা সভার আয়োজন করা হলো। হাজার হাজার মানুষের ঢল নেমেছে মাঠে। মঞ্চের পেছনে রয়েছে এক বিশাল ডিজিটাল প্রজেক্টর স্ক্রিন। চেয়ারম্যান সাহেব সততা, ধর্ম আর সমাজ সেবার বড় বড় বাণী দিচ্ছিলেন। গ্রামবাসীরা হাততালি দিয়ে তার জয়ধ্বনি করছিল। আমার এই রূপনগর গ্রামের প্রতিটি মানুষ আমার সন্তান। তাদের সেবা করাই আমার জীবনের সবচেয়ে বড় ইবাদত। ঠিক তখনই রেশমা মেইন কন্ট্রোল রুমে গিয়ে প্রজেক্টরে তারটি তার নিজের মোবাইল ফোনের সাথে জুড়ে দিল। এই পুরো শহর এখন আমার ইশারায় চলবে।
আমাকে আটকানোর ক্ষমতা আর কারো নেই। এই মেয়েগুলো একেবারে নতুন, দাম ভালো চাই। চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। এই দুনিয়ায় টাকাই হলো সব, বাকি সব কিছুই কেবলই মায়া। বুঝতে পারলে তো? I can. তুমি আমাদের ঠকিয়েছো। দয়া করে শান্ত হন। তোমাকে ছাড়বো না। রেশমার এক মুহূর্ত নষ্ট না করে পুলিশের বড় কর্মকর্তাদের সেই প্রমাণ দেখিয়ে ঢাকা থেকে সেই 5 জন মেয়েকে উদ্ধার করলো এবং তাদের নিরাপদে গ্রামের বুকে ফিরিয়ে আনলো। রূপনগর গ্রামের মানুষ আজ এক সাহসী নারীর জন্য ফিরে পেল তাদের সন্তানদের, আর ছিঁড়ে গেল সমাজের এক মস্ত বড় ভণ্ড শয়তানের পবিত্র মুখোশ। কাঞ্চনপুর গ্রামের সবচেয়ে প্রভাবশালী এবং নিষ্ঠুর মানুষটি ছিলেন মাতব্বর ইদ্রিস আলী। গ্রামের যে কোনো বিরোধ বা সালিশের বিচারে কোনো ন্যায় বিচার ছিল না। টাকার লোভে যে কোনো সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য প্রমাণ করে দিতে পারত। টাকার বিনিময়ে সে নির্দোষ মানুষকে অপরাধী বানিয়ে দিতে পারত। সেই কাঞ্চনপুর গ্রামেরই এক গরিব চাষি ছিলেন করিম মিয়া। পৈতৃক সূত্রে পাওয়া তার 3 বিঘা উর্বর জমিতে তিনি ফসল ফলাতেন, কিন্তু সেই জমির ওপর কুদৃষ্টি পড়েছিল ইদ্রিস মাতব্বরের। মাতব্বর তার ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে করিম মিয়ার জমির ভুয়া দলিল বানিয়ে নিজের নামে লিখে নেয়। করিম মিয়া তার শেষ সম্বলটুকু ফিরে পাওয়ার জন্য বহুবার ইদ্রিস মাতব্বরের পায়ে ধরে কেঁদেছিল, কিন্তু মাতব্বর লাথি মেরে উঠোন থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। এই চরম দুঃখ, ক্ষোভ আর অপমানে করিম মিয়া মাঝ রাস্তাতেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর। তোর বিচার এই দুনিয়াতেই হবে ইদ্রিস। আমি মরেও তোকে ছাড়ব না। করিমের মৃত্যুর পর
ইদ্রিস মাতব্বর মনে মনে বেশ খুশি হয়েছিল। সে ভেবেছিল আপদ বিদায় হয়েছে, এখন জমিটি সম্পূর্ণ তার। কিন্তু আসল নাটকীয়তা শুরু হলো করিমের দাফন শেষ হওয়ার ঠিক পরদিন রাত থেকে। রাত যখন ঠিক 12টা বাজত, চারপাশ যখন এক ভয়ানক নিঝুম নীরবতায় ডুবে যেত, তখন মাতব্বর শুনতে পেতেন এক অলৌকিক আওয়াজ। তার ঘরের বন্ধ জানালার কাছে কি যেন তীক্ষ্ণ নখ দিয়ে অনবরত আঁচড় কাটত। মাতব্বর সাহেব, আমার জমির বিচারটা করে দিয়ে যান। মাতব্বর সাহেব ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে খাট থেকে উঠে আলো জ্বালতেন, কিন্তু জানালার বাইরে বা ঘরের কোণে কেউ থাকতো না, কেবল রাতের আদিম আঁধার ছাড়া। প্রতিদিন রাতে ঠিক একই সময় এই অদ্ভুত ঘটনা ঘটতে থাকায় মাতব্বর সাহেবের রাতের ঘুম হারাম হয়ে গেল। অবশেষে মানসিক শান্তি ফিরে পেতে আর এই পাগলামির হাত থেকে বাঁচতে ইদ্রিস মাতব্বর একদিন গোধূলি বেলায় ছুটে গেলেন গ্রামের সেই নিস্তব্ধ শ্মশান ঘাটে। সেখানে এক বিশাল প্রাচীন গাছের নিচে এক রহস্যময় সাধু থাকেন। বাবা, আমাকে বাঁচান। করিম মরেও আমাকে ছাড়ছে না। সে প্রতি রাতে আমার জানালার কাছে নখ দিয়ে আঁচড় কাটে। মাতব্বর সাহেব, মৃত মানুষের আত্মাকে শান্ত করার একটাই উপায় আছে। আগামী অমাবস্যার নিশুতি রাতে সেই বিতর্কিত জমিতে একাকী একটি সালিশের আয়োজন করতে হবে। সেখানে আপনি নিজে বিচারক হয়ে বসবেন, আর করিমের আত্মা আসবে তার নিজের মামলা লড়তে। সাধু হুকোর কলকিতে আলতো করে কিছু শুকনো ভেষজ পাতা মিশিয়ে দিল। এটি টেনে অমাবস্যার রাতে মাঠে যেও, মন শান্ত থাকবে। অবশেষে এলো সেই অমাবস্যার রাত। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। ইদ্রিস মাতব্বর এক হাতে পুরনো একটি হারিকেন আর অন্য হাতে লাঠি নিয়ে একা প্রবেশ করল বিতর্কিত নিঝুম মাঠে।
করিম ভাই, আমাকে মাফ করে দাও। আমি তোমার দলিল জাল করেছি, মোড়লকে আর থানাকে টাকা দিয়ে মুখ বন্ধ করেছি। আমি অনেক বড় পাপী। আমি কাল সকালেই তোমার ছেলের নামে তোমার সব জমি লিখে দেব। পরদিন সকালে রূপপুর গ্রামে এক নতুন ভোরের আলো নামলো, কিন্তু কৌতূহলী গ্রামবাসীরা মাঠে গিয়ে দেখল মাতব্বর ইদ্রিস আলী মাঠের মাঝখানে একা একা বসে হাউমাউ করে কাঁদছেন আর শূন্য বাতাসে ক্ষমা ভিক্ষা চাইছেন। আর নিজের অজান্তেই মুখ থেকে গ্রামের সব মানুষ জেনে গেল তার সেই জালিয়াতি, ঘুষ এবং করিম মিয়ার জমি আত্মসাৎ করার সমস্ত কালো সত্য। আসলে রাতে মাঠে কোনো ভূত বা অশরীরী আত্মা আসেনি। শ্মশানের সেই রহস্যময় সাধু ছিলেন এক অত্যন্ত চতুর ও বুদ্ধিমান মানুষ। তিনি মাতব্বরের হুকোর কলকিতে এক জাদুকরী ভেষজ ওষুধ মিশিয়ে দিয়েছিলেন, যার তীব্র ঘোর তার চোখের সামনে সৃষ্টি করেছিল করিমের এই অশরীরী ভ্রম দেখছিল। মাতব্বরের পাপাচার ফাঁস হয়ে যাওয়ায় কাঞ্চনপুর গ্রাম থেকে এক নিমিষেই তার পতন ঘটল। করিম মিয়ার ছেলে ফিরে পেল তার বাবার সেই পৈতৃক ফসলি জমি, আর ইদ্রিস মাতব্বর নিজের কৃতকর্মের জঘন্য শাস্তি স্বরূপ গ্রামের মানুষের কাছে এক উন্মাদ ও ঘৃণিত চরিত্র হলেন। সোনারপুর গ্রামের মেঠো পথ ধরে হাঁটলে আজও প্রবীণদের মুখে মুখস্থ শোনা যায় মাস্টার রহমত আলীর সুনামের কথা। রহমত আলী ছিলেন গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। সৎ, নীতিবান আর অমায়িক স্বভাবের এই মানুষটি ছেঁড়া জুতো আর তালি দেওয়া পাঞ্জাবি পরে সারা জীবন কাটিয়েছেন। সর্বস্ব বিক্রি করে দিয়েছিলেন একমাত্র ছেলে সোহেলকে বড় ইঞ্জিনিয়ার বানানোর জন্য। নিজে কষ্ট করেছেন, কিন্তু ছেলের পড়াশোনায় কখনো কোনো কমতি হতে দেননি। বাবার সমস্ত কষ্ট আর স্বপ্নকে সার্থক করে
সোহেলও পড়াশোনায় অত্যন্ত ভালো ফল করল। অল্প দিনেই সে ঢাকা শহরে মস্ত বড় এক চাকরি পেল। মোটা অঙ্কের বেতন আর আধুনিক সুযোগ সুবিধা খুব দ্রুত বদলে দিতে লাগলো তার জীবনের গতিপথ। ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে উঠল এক আধুনিক কর্পোরেট লাইফস্টাইলে। দামি গাড়ি, চমৎকার ফ্ল্যাট আর জাঁকজমকপূর্ণ বন্ধু বান্ধবী হয়ে উঠল তার আসল জগৎ। কিছুদিনের মধ্যে সোহেল শহরের এক ধনী পরিবারের মেয়ে রিয়াকে বিয়ে করল। বিয়ের সেই রাজকীয় অনুষ্ঠানটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ, কিন্তু এই আধুনিকতার জৌলুস সোহেলের জীবনের অবক্ষয় ডেকে আনলো। বড়লোক শ্বশুরবাড়ির প্রভাবে সে নিজেকে এক অন্য জগতের মানুষ ভাবতে শুরু করল। সে তার নিজের সহজ সরল বাবাকে আনস্মার্ট এবং জ্ঞেয় মনে করতে শুরু করল। নিজের শিকড়, নিজের পরিচয়কেই সে আজ সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছে। এক পর্যায়ে রিয়ার প্ররোচনায় এবং নিজের অহংকারের বশে সোহেল এক কঠিন সিদ্ধান্ত নিল। বাবা, শহরে তো তোমার দম আটকে যায়, তার চেয়ে শহরের বাইরে এক চমৎকার বিলাসবহুল আবাসন আছে, যেখানে তোমার বয়সী অনেকেই থাকেন। তুমি কটা দিন সেখানে শান্তিতে ঘুরে এসো। ওকে বাবা, কালই যাব। बहुत हो जा। ছেলের চোখের ভাষা দেখেই তিনি এক নিমেষেই বুঝে গেলেন এটি কোনো বেড়ানোর জায়গা নয়, এটি আসলে তার জীবনের শেষ আশ্রয়। তুই ভালো থাকিস খোকা। গ্রামে তার সুনামের অভাব ছিল না, তাই গ্রামের মানুষের প্রশ্নের হাত থেকে ছেলের সম্মান বাঁচাতে রহমত আলী বৃদ্ধাশ্রম থেকে নিয়মিত মিথ্যা চিঠি লিখতেন। গ্রামের অটোরিকশা চালক জহিরের কাছে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছিলেন, আমি খোকার সাথে শহরে খুব ভালো আছি। ও আমাকে তীর্থ ভ্রমণে পাঠিয়েছে। তোমরা আমার জন্য চিন্তা করো না। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 5টি বছর। ঋতু বদলালো, কিন্তু রহমত আলী মাস্টার আর কোনো দিন গ্রামে ফিরে এলেন না। তার চিঠি আসাও
একসময় বন্ধ হয়ে গিয়েছিল। Nothing again? It should have been here. এদিকে শহরের এক নামকরা রিয়েল এস্টেট কোম্পানি This is just the সোনারপুর beginning of our গ্রামের partnership. জমিদার বাড়ির একাংশ ও রহমত আলীর পুরনো ভিটেমাটি কিনে নিয়ে সেখানে এক বিশাল বিলাসবহুল রিসর্ট বানানোর মস্ত বড় চুক্তি করলো। আর কাকতালীয়ভাবে সেই $multi-million প্রজেক্টের প্রধান ম্যানেজার হই দীর্ঘ 5 বছর পর নিজের চেনা গ্রামে পা রাখল ইঞ্জিনিয়ার সোহেল। কিন্তু সোহেল যখন নিজের জন্মস্থান সেই পুরনো ভাঙা ঘরের সামনে এসে দাঁড়ালো, তখন তার হৃদয়ের কোথাও যেন একটা সূক্ষ্ম মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো তার ছোটবেলার বন্ধু জহির, যে এখন গ্রামের এক সাধারণ অটোরিকশা চালক। জহিরের চোখে সোহেলের জন্য কোনো বাহাবা ছিল না, ছিল কেবল তীব্র ক্ষোভ আর ঘৃণা। কিরে সোহেল, এত বড় গাড়ি নিয়ে গ্রামে আইছিস, অথচ তোর বাপ এই ভিটার জন্য রোজ রাতে বৃদ্ধাশ্রমে বসে কাঁদে। উনি আমাদের চিঠি দিয়ে বলতেন তুই নাকি ওনাকে তীর্থে পাঠাইছিস। আমরা তো সরল মানুষ, আমরা ভাবতাম তুই বুঝি দেবতাসমান ছেলে ছি, কিন্তু আমরা জানতাম না তুই নিজের জন্মদাতা বাপকে অনাথের মতো বৃদ্ধাশ্রমে ফেলে রাখছিস। জহিরের প্রতিটি কথা যেন জ্বলন্ত লাল কয়লার মতো এসে লাগলো সোহেলের বুকে, অসীম অপরাধ বোধে। কি বলছিস জহির? বাবা সত্যি ওখানে বসে বসে কাঁদেন? ঠিক সেই মুহূর্তে গ্রামের পুরনো বকুল গাছটার নিচ দিয়ে সাইরেন বাজিয়ে ধুলো উড়িয়ে একটা অ্যাম্বুলেন্স এসে উঠোনে দাঁড়ালো। গাড়িটির গায়ে লেখা শান্তিনিকেতন বৃদ্ধাশ্রম। রহমত আলী মাস্টারের ছেলেকে এখানে? উনি মারাত্মক অসুস্থ, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। ওনার শেষ ইচ্ছা তিনি নিজের ছেলের হাত ধরে নিজের গ্রামের মাটিতে মরতে চান। সোহেল স্তব্ধ হয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে তাকালো। সেখানে শুয়ে আছেন তার বাবা। রহমত আলী অস্পষ্ট ও ঘোলাটে চোখে ছেলের দিকে তাকিয়ে শেষবারের মতো হাসলেন। তিনি কাঁপতে কাঁপতে
হাতে বালিশের তলা থেকে একটা পুরনো ডায়েরি বের করে সোহেলের হাতে দিলেন। সোহেল ডায়েরিটা খুলল। প্রথম পাতায় সোহেলের প্রথম স্কুলে যাওয়ার সেই সাদা কালো ছবি, আর শেষ পাতায় লেখা রয়েছে রহমত আলীর শেষ কটি লাইন। মাফ করে দিও। বাবার এই ভালোবাসা দেখে সোহেলের ভেতরের শহরের সব এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। সে হাউমাউ করে কেঁদে উঠে বাবার বুকের ওপর আছড়ে পড়ল। বাবা, আমাকে মাফ করে দাও, আমি অপরাধী। আমি তোমাকে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাব বাবা। চোখ খোলো বাবা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রহমত আলী শেষবারের মতো ছেলের স্পর্শ পেয়ে এক শান্ত তৃপ্তির নিঃশ্বাস ফেলে চিরতরে চোখ বুজেছেন। সোনারপুর গ্রামের আকাশ বাতাস থমকে গেল। গ্রামবাসীরা স্তব্ধ ও অশ্রু সজল চোখে দাঁড়িয়ে রইল। আর সোহেল তার বাবার নিথর দেহ বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিন্তু যে বাবাকে সে অবহেলা করে দূরে ঠেলে দিয়েছিল, সেই বাবা আর কোনোদিন তার ডাকে সাড়া দেবে না। বন্ধুরা, এই গল্পের মূল শিক্ষা কিন্তু অত্যন্ত গভীর। পিতামাতার ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার কোনো বিকল্প হয় না। পৃথিবীর সমস্ত সম্পদ আর আভিজাত্য দিয়েও মা বাবার পায়ের ধুলোর সামান্যতম ঋণও শোধ করা যায় না। সময় থাকতে তাদের যত্ন না করলে শেষ বয়সে এসে এমন অনুশোচনার আগুনে পুড়ে ছাই হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই ভালোবাসার মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দেবেন না।